বিরতির পর আবারও স্বাগত আপনাদের। বাজেট নিয়ে কটাক্ষ কংগ্রেসের। কেন্দ্রের বাজেটে কংগ্রেসের ন্যায়পত্রের ছায়া। 1 কোটি তরুণ তরুণীকে ইন্টার্নশিপ দেবে কেন্দ্র। বাজেটে ঘোষণা নির্মলা সীতারামনের। কংগ্রেসের ইস্তাহারেই 1 বছর স্টাইপেন্ড দেওয়ার কথা বলা হয়। 25 বছরের নিচে স্টাইপেন্ড দেওয়ার কথা বলা হয়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট কংগ্রেসের। অর্থাৎ কংগ্রেসের ইস্তাহারের ছায়া কেন্দ্রের বাজেটে, এনডিএর বাজেটে কংগ্রেসের ইস্তাহারের ছায়া, এমনটাই বক্তব্য কংগ্রেসের। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে পোস্টও করেছেন তারা। আজকের বাজেট কেমন হলো এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন আলোচনার টেবিলে অর্থনীতিবিদ মহানন্দা কাঞ্জিলাল, আপনাকে স্বাগত। রয়েছেন কংগ্রেস নেতা সুমন গাঙ্গুলি, সুমনদা স্বাগত। রয়েছেন বিজেপির পক্ষ থেকে সৌমজিৎ ঘোষ, সৌমজিৎদা আপনাকেও স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমি প্রথমেই মহানন্দা দিদি আপনার কাছে আসব। বাজেট নিয়ে আপনার কি ফার্স্ট রিয়াকশন, কেমন হলো বাজেট বলে আপনার মনে হয়? দেখো, প্রত্যেকবারের বাজেটেই আমরা কিছু সদর্থক ঘোষণা পাই, যেটা দেশের মানুষ অপেক্ষা করে থাকে, এবং এই ঘোষণাগুলো সরকারের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, এবং সেটা কিভাবে অ্যাকচুয়ালি কাজে লাগানো হবে বা ইমপ্লিমেন্টেশন হবে সেটা কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের যে মূল সমস্যা কতগুলো রয়েছে, তার মধ্যে প্রথম হচ্ছে কর্মসংস্থান, অর্থাৎ চূড়ান্ত বেকারত্ব ভারতবর্ষে, মুদ্রাস্ফীতি নাম্বার 2, অ্যান্ড থার্ড হচ্ছে অসাম্য। অর্থাৎ দেখা যাচ্ছে যে 1% মানুষের হাতে 40%-এরও বেশি সম্পদ। অর্থাৎ এই তিনটে সমস্যাকে বাজেট কিভাবে ফোকাস করছে বা এর সমস্যাগুলো কি করে সমাধান করবে, মানুষ কিন্তু বাজেটে সেটাই দেখতে চেয়েছে। আমি যেটা বললাম যে কিছু সদর্থক ঘোষণা সবসময় থাকে, যেমন এই বাজেটেও আমরা দেখলাম যে পরিকাঠামো উন্নয়নে অনেক ঘোষণা করা হয়েছে। বিশেষত ইস্টার্ন জোনের স্টেটগুলো, বিহার, উড়িষ্যা, পশ্চিমবঙ্গের নামও আছে, সেখানে অন্ধ্রপ্রদেশের কথাও বলা হয়েছে, এরকম কতগুলো রাজ্যের বিশেষ বিশেষ রাজ্যের কথা বলা হয়েছে এবং পরিকাঠামো উন্নয়নের ঘোষণা করা হয়েছে। এছাড়া যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে একটু আগে যেটা তুমিও বললে, ছাত্রছাত্রীদের ইন্টার্নশিপের কথা বলা হয়েছে। নতুন শিক্ষানীতি যেটা চলছে এখন, নিউ এডুকেশন পলিসি, তাতে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে ইন্টার্নশিপ করতে হবে। কিন্তু আমরা যারা শিক্ষা জগতের সঙ্গে রয়েছি, এখনো আমাদের কাছে ক্লিয়ার নয় যে কি করে ইন্টার্নশিপটা করানো হবে। এটা একটা পয়েন্ট। নাম্বার 3 হচ্ছে যে অসাম্যের কথা আমি বললাম, সেটা দূর করার কতগুলো উপায় আছে। তার প্রথম উপায় হচ্ছে যে ট্যাক্স পলিসি, অর্থাৎ ট্যাক্স পলিসিটা আমরা অর্থনীতির ভাষায় বলে থাকি প্রোগ্রেসিভ ট্যাক্স। প্রোগ্রেসিভ ট্যাক্স মানে যারা অতি ধনী তাদের কাছ থেকে বেশি ট্যাক্স এবং গরিব মানুষের থেকে কম ট্যাক্স, এটাকে প্রোগ্রেসিভ ট্যাক্স বলা হয়। কর্পোরেট ট্যাক্সও, হ্যাঁ, কর্পোরেট ট্যাক্স এক ধরনের ট্যাক্স, কিন্তু পলিসিটা বলছি ট্যাক্স পলিসি। সেই ধরনের জিনিস কিন্তু ভারতবর্ষে প্রয়োজন, সেটা দেখা যায়নি অন্তত এই বাজেটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। শুধু তাই নয়, অসাম্য দূর করার জন্য আরো কতগুলো জিনিস প্রচন্ড দরকার। সেটা হচ্ছে যে শ্রমিকদের জনকল্যাণমূলক যে সমস্ত যোজনা, সেগুলোর ইমপ্লিমেন্টেশন, সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমস যেটাকে বলে। কারণ আমরা জানি কোভিডের সময় এই পরিযায়ী শ্রমিকেরা তারা কি চরম একটা দুর্দশার মধ্যে দিয়ে গেছে, এবং কেন গেছে? কারণ ভারতবর্ষের বেশিরভাগ শ্রমিক অসংগঠিত ক্ষেত্রে, তারা কোনো রকম এই সুযোগ পায় না। লেবার লসগুলো পাশ করা হয়েছে ঠিকই, কিন্তু সেগুলো শ্রমিকদের যে খুব উপকার করছে তা কিন্তু নয়, হয় না, খাতায় কলমে একদমই হয়। এটা একটা আরেকটু ছোট্ট কথা বলে শেষ করব। সেটা হচ্ছে যে এই তিনটে সমস্যার সমাধানের আরেকটা উল্লেখযোগ্য দিক যেটা প্রয়োজন, সেটা হচ্ছে একটা জাতির বুনিয়াদ, শিক্ষা এবং স্বাস্থ্য। দুর্ভাগ্যজনকভাবে ভারতবর্ষের প্রত্যেকটা বাজেটে এখনো পর্যন্ত এডুকেশনে 3%-এর বেশি অ্যালোকেশন হয় না, যেখানে 5-6% ডিমান্ড করা হয়। হেলথে 2.8% অফ জিডিপি হচ্ছে স্বাস্থ্যের খরচা। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, একটা দেশকে উন্নত করতে গেলে এই বিশ্বে
রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ওপরে প্রচুর বিনিয়োগ দরকার। ভারতবর্ষে 0.6% রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে খরচা হয়, যেখানে চায়না খরচা করে 2.4%, ইউএসএ খরচা করে 3.5%। এইগুলো না ডেভেলপ করলে একটা কান্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়া সমস্যা তৈরি করবে। নিশ্চয়ই সদর্থক কিছু ঘোষণা রয়েছে, কিন্তু আমি যেটা আবারও বলছি যে সেটা ইমপ্লিমেন্টেশন কি করে হবে তার সঠিক দিশা দরকার, দিশা নেই একদমই। আমি সুমনদা আপনার কাছে আসবো যে আপনারা যেটা নিয়ে নিঃসন্দেহে পোস্ট করেছেন কংগ্রেসের পক্ষ থেকে, এই যে ইন্টার্নশিপের বিষয়টি, আমার প্রশ্ন এখানে যে কোনো যুবক বা যুবতী তারা যদি ইন্টার্নশিপ করে, ইন্টার্নশিপ করা মানেই কি চাকরি পাওয়া? তা তো নয় না, একদমই তাই নয়। ইন্টার্নশিপ করা তাদের একটা প্রস্তুতি একটা করা থাকলো তাদের। এবার দেখুন তাদের এমপ্লয়মেন্ট, তার জন্য দরকার এমপ্লয়মেন্ট। যেটা দিদি বললেন, ভারতবর্ষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে 2014 সাল থেকে ভারতবর্ষে এমপ্লয়মেন্টের একদম তলানিতে চলে গেছিল। সরকার বাজেটে অনেক বড় বড় কথা বলেছে, আজকেও বলেছে, এর আগেও বলেছিল, কিন্তু সবচেয়ে বড় যেটা একদম মানে আমি দিদির ওটাই তো আমি হয়তো অনেকটা মানে দিদির কথা বলছি আমি, ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে সরকারের ভূমিকা ছিল শূন্য। এই যে বাজেট, এই বাজেটও একদম নির্দিষ্টভাবে বলছি, একদম পরিযায়ী শ্রমিকদের নিয়ে আমরা কিছু বললাম দেখলাম না। যে পরিযায়ী শ্রমিক সমস্যা কিন্তু ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে অন্যতম, সেই পরিযায়ী শ্রমিকদের নিয়ে আমরা কিছু দেখলাম না। যেমন একদম নির্দ্বিধা আমি বলতে পারি এটা হচ্ছে MNN বাজেট, অর্থাৎ মোদি নাইডু নীতিশ বাজেট। আমি যেখানে বসে যে চ্যানেলে বসে কথা বলছি, কথাটা পশ্চিমবঙ্গ, কলকাতা টিভি, ভারতবর্ষ মানে বাংলায় চলে, সুতরাং আমি সব জায়গায় বাংলার কথা বলবো। দেখুন আমি জানি না আমাদের প্রধানমন্ত্রী জানেন কিনা যে পশ্চিমবঙ্গেও নদী আছে, পশ্চিমবঙ্গেও বন্যায় পর্যটনের ব্যাপক সুবিধাও রয়েছে, পশ্চিমবঙ্গে বলে একটা রাজ্য আছে যেখানে পর্যটনের প্রচুর সুযোগ আছে। প্রধানমন্ত্রী বা নির্মলা সীতারামন হয়তো ভুলে গেছেন। আসলে দেখুন একদম স্পষ্ট কথা হচ্ছে, সে এটা খুব সিনেমা মনে পড়ে গেল, এ আমার গুরু দক্ষিণা। আজকে গুরু দক্ষিণার বাজেট দেখলাম, নির্মলা সীতারামন মানে মোদীজির নেতৃত্বে নির্মলা সীতারামন, নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে গুরু দক্ষিণা দিলেন। বেশ, আমাদের একটা খবরের দিকে নজর রাখতে হচ্ছে। এই বাজেট নিয়ে নিঃসন্দেহে আমরা আলোচনা করব। এর পাশাপাশি আজকে জানি বিধানসভায় শপথ রয়েছে উপনির্বাচনে জয়ী 4 তৃণমূল প্রার্থীর। সেই শপথ নিয়ে রাজ্যপালকে তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী। রাজভবন যদি শপথ দেওয়ার ক্ষমতা থাকে তাহলে বিধানসভার ক্ষমতা কেন থাকবে না? ইনফ্যাক্ট গতকালই রাজভবন থেকে একটি চিঠি গিয়েছিল বিধানসভায় যে এর আগে উপনির্বাচনে যে দুজন জয়ী হয়েছিলেন তাদের যে শপথ হয়েছিল সেটাকে অসাংবিধানিক বলা হয়েছিল রাজভবনের পক্ষ থেকে। রাজ্যপাল লাইনে চলুন, বেলাইনে চলবেন না, স্পিকারের সিদ্ধান্ত মেনে চলবো। রাজ্যপাল 500 টাকা জরিমানার কথা বলেছেন। হঠাৎ রাজ্যপালের কিসের টাকার দরকার পড়ল? যদি জলপানির প্রয়োজন হয় তাহলে বলতেই পারেন। নতুন বিধায়কদের সাহায্য না করে পেনাল্টি করছেন, এমনও মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল লাইনে চলুন, বেলাইনে চলবেন না। ইনফ্যাক্ট আজকেও উপনির্বাচনে জয়ী 4 তৃণমূল প্রার্থীর শপথ গ্রহণ হওয়ার কথা বিধানসভাতে, কিন্তু রাজ্যপালের পক্ষ থেকে, ইনফ্যাক্ট রাজভবনের পক্ষ থেকে গতকালই বিধানসভাতে একটি চিঠি দেওয়া হয় যে আগে উপনির্বাচনে জয়ী যেই দুজন প্রার্থী ছিলেন তৃণমূলের, অর্থাৎ সায়ন্তিকা এবং ভগবান গোলার যিনি বিধায়ক নির্বাচিত হন, তাদের শপথ নিয়ম মেনে হয়নি, অসাংবিধানিক বলেছে রাজভবন, এবং এক্ষেত্রে পেনাল্টি করার কথাও বলা হয়েছে। আর তা নিয়েই সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার আমরা বাজেট নিয়ে আলোচনায় ফিরবো। আমাদের সঙ্গে ইতিমধ্যে যোগ দিয়েছেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী। অরূপদা, স্বাগত জানাবো আপনাকে। অরূপদার কাছে নিঃসন্দেহে আসবো আমরা এই বাজেট নিয়ে আলোচনার ক্ষেত্রে, কারণ তৃণমূল বা কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যেই বলা হচ্ছে যে এই বাজেটই হচ্ছে পুরো একেবারে দুই শরিককে খুশি করার বাজেট এবং সরকার রেখে দেওয়ার জন্য বাজেট, সরকার ধরে রাখার বাজেট। আমরা এই নিয়ে আলোচনা চালাবো, তবে এই মুহূর্তে সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতি। ফিরবো বিরতির পর, সঙ্গে থাকবেন।